ডিয়ার এসএসসি 26 আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে পাংচুয়েশন মার্কস। পাংচুয়েশন মার্কস তোমাদের কাছে একেবারে আন্ডাররেটেড একটা টপিক, তোমরা এটাকে মোটামুটি পাত্তাই দাও না, বাট আজকে ক্লাস করার পর তুমি একেবারে 5 আউট অফ 5 জাস্ট কয়েক মিনিটের ক্লাসে, এই ক্লাসটা হয়তো ঘন্টা পর্যন্ত যাবে না, খুব স্বল্প সময়ের মধ্যে তুমি আসলে 5 আউট অফ 5 এনশিওর করতে পারবা। আজকের ক্লাসে কিন্তু আমরা বোর্ড প্রশ্ন বেশি বেশি সমাধান করব, যে বোর্ডের প্রশ্নগুলা স্ট্যান্ডার্ড কেমন। আর খেয়াল করে দেখলাম বোর্ডে কিন্তু অনেক বেশি ভেরিয়েশন আসে না পাংচুয়েশনে, বাট ঢাকা বোর্ড 2025-এ যে পাংচুয়েশন মার্কটা আসছিল এটা কিন্তু বেশ কঠিন। সো এরকম প্রশ্ন আসলে তোমাদের বেশ স্ট্রাগল করতে হইতে পারে এই টপিকটাতে। সো তোমরা যারা পাত্তা দাও না এই টপিকটা, তারা কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হইতে যাচ্ছ যদি প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে যাও। তাহলে চলো আমরা এই ক্লাসটা শুরু করি। জাস্ট কয়েকটা পাংচুয়েশন মার্কস যেগুলো বোর্ডে আসে শুধু সেগুলো শিখে সরাসরি বোর্ড প্রশ্ন সমাধান করে ফেলি। তো চলো আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। প্রথমে আসছে ক্যাপিটালাইজেশন। কোথায় আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব বা বড় হাতের অক্ষর কোন কোন জায়গায় ব্যবহার করব। সো দেখো, আমরা একটা সেন্টেন্স বা একটা রিপোর্টেড স্পিচ এর যে ফার্স্ট লেটার আছে বা প্রথম লেটার আছে ওইটাকে আমরা সবসময় ক্যাপিটাল লেটারে লিখব। সেন্টেন্সের শুরু যেইখানে হয়, আর রিপোর্টেড স্পিচটা কেমন হয়, এটা হচ্ছে তোমরা দেখবা যে ন্যারেশনের মধ্যে যেটা তোমরা পাও, এই যে এইরকম একটা চিহ্ন, হ্যাঁ, এই যে কোটেশন মার্ক বা ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে, দিস ইজ কল্ড রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের প্রথম যেই লেটারটা এটা সবসময় বড় হাতের হবে, এটা মাথায় রাখতে হবে। দেন কোন একটা সেন্টেন্স শুরু হয়েছে তার যে ফার্স্ট লেটার সেটাও কিন্তু তোমার ক্যাপিটালাইজড হবে। যেমন এইখানে দেখো, এইখানে যে প্রশ্নটা আসছিল, এটা চিটাগং বোর্ড 2024-এ আসছিল প্রশ্নটা, দ্য টিচার সেইড। এটা একেবারে প্রথমে শুরু হয়েছে একটা সেন্টেন্সের শুরুতে এই টিটা দেখো বড় হাতের হয়েছে। তারপরে দ্য টিচার সেইড টু দ্য গার্ল, এইবার দেখো এই যে ইনভার্টেড কমা এর শুরুতে যে লেটারটা ছিল ভেতরে, যদিও এখানে কমা ছিল, আমরা জানি ফুল স্টপের পর ক্যাপিটাল হয় না, শুধু ফুল স্টপ না, এরকম কোনো ইনভার্টেড কমা শুরু হলে তার ভেতরেও কিন্তু তোমাকে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে এই দুইটা জায়গায় গেল। এইবার দেখো কোনো কিছুর নাম বলতে প্রপার নাউন যেগুলো একেবারে স্পেসিফিক নাম, ধরো আমার নাম হচ্ছে রুদ্র, তোমার একটা নাম আছে, এরকম মানুষের নাম, তারপর বাংলাদেশকে একটা প্রপার নাউন, একটা স্পেসিফিক দেশের নাম, এরকম যে কোনো প্রপার নাউনের আগে আমাদেরকে ক্যাপিটাল লেটার লিখতে হবে। তারপর হচ্ছে কোনো একটা উপাধির নাম কিরকম, প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল একটা উপাধি, তার একটা পদবি, ঠিক আছে, এরকম পদবীর নামের ক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। হেডমাস্টার, এইচটা বড় হাতের দিবা, ঠিক আছে। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার কি হবে, বড় হাতের হবে। সো তারপর কোনো একটা অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ, যেমন ধরো বিএসসি কেউ পাশ করছে, হ্যাঁ, সো এইগুলা কিন্তু বিএসসি, এসটা বড় হাতের হবে, সিটা ছোট হাতের, তারপর ফুল স্টপ হবে, হ্যাঁ। সো এই অ্যাব্রিভিয়েশন গুলা কিন্তু বড় হাতের হয়। তারপর ইউএসএ, এই যে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা কিন্তু তোমার যেহেতু অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ, প্রত্যেকটা লেটার কিন্তু তোমাকে বড় হাতের লিখতে হবে। তারপর এইখানে যেটা বলতেছিলাম, যে কোনো একটা মানুষের নাম আব্দুল্লাহ, তার নামের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হবে। কারো পদবি, এই আলেকজান্ডারের কিন্তু একটা কি ছিল, উপাধি ছিল, আলেকজান্ডার দ্য গ্রেট, এই গ্রেটটা কিন্তু কি হবে, বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। এই যে ইন্ডিয়া একটা দেশের নাম, এটাও কিন্তু বড় হাতের দিয়ে লিখতে হবে। তো ক্যাপিটাল লেটার মোটামুটি এই কয়েকটা জায়গায় বসে, অ্যান্ড এই জায়গাগুলাই পরীক্ষায় আসে, এর বাইরে কিন্তু আসে না, হ্যাঁ। দেখো, এবার হচ্ছে আমরা ফুল স্টপের ব্যবহার শিখবো, যে কোথায় ফুল স্টপ ব্যবহার করতে হয়। ছোটবেলায় একটা গল্প শুনছিলাম যে ফুল স্টপ বানান কি, টিচার একটা স্টুডেন্ট হচ্ছে তার খুবই ব্যাকবেঞ্চার টাইপের স্টুডেন্ট, সামনের বন্ধুর কাছে জিজ্ঞেস করতেছে যে দোস্ত, আহ, উত্তরটা কি হবে, বন্ধু বলছে উত্তরটা হবে হচ্ছে ফুল স্টপ, সারা বছর ইংরেজি পড়ে না তো, বল ফুল স্টপ বানান বল। তো এই হচ্ছে অবস্থা, সেরকম যেন না হয়। সো এই জন্য এটা একটা আসলে মেটাফর ছিল তোমাদের জন্য, যারা পাংচুয়েশন মার্কে প্রিপারেশন ছাড়া যাইতেছো তাদের জন্য। ফুল স্টপ তো এটা সবাই চিনো, যেটা ফুল স্টপ, এটা কোথায় ব্যবহৃত হয় এটা জানা দরকার। অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এই তিনটা জায়গাতে কিন্তু ফুল স্টপ হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি দিবা তাহলে, ফুল স্টপ। ইম্পারেটিভ সেন্টেন্সে যে আদেশ উপদেশ বোঝায় ওইগুলোতে ফুল স্টপ। অপটেটিভ সেন্টেন্স যেগুলো দোয়া প্রার্থনা বোঝায় এগুলো শেষে ফুল স্টপ ব্যবহার করবা। শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি করবা, প্রশ্নবোধক ব্যবহার করবা। কোথায়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে শুধু প্রশ্নবোধক ব্যবহার করবা। আর এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করবা হচ্ছে শুধু এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে, ঠিক আছে। এক্সক্লেমেটরি আমরা এগুলো দেখাবো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন চিহ্নটা ব্যবহার করবা। আর বাকি এই দুইটা বাদে যা আছে সবগুলাতেই কিন্তু আর তিনটা টাইপ আছে, ফুল স্টপ হবে, মনে রেখো। সো ইন আ সার্টেইন স্কুল আ স্টুডেন্ট অনস ফাউন্ড এ 100 টাকা নোট
ইন দ্য প্লেগ্রাউন্ড, কোথায়? প্লেগ্রাউন্ডের মধ্যে শেষ হয়েছে সেন্টেন্স, তো এখানে একটা ফুল স্টপ ব্যবহার করা হয়েছে এরকম। সো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। এই স্টুডেন্ট, এটা একটা সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট ভার্ব এক্সটেনশন যদি থাকে, সো সেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এটা চেনার উপায়। তো গিভ মি ভার্ব দিয়ে শুরু হয়েছে, দিস ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। গিভ মি, দাও, আমাকে দাও, দ্য প্রমিসড মানি, মানে প্রমিসকৃত যে টাকা, হ্যাঁ। সো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর শেষে তোমাকে ফুল স্টপ ব্যবহার করতে হবে। দ্য টিচার সেইড, টিচার বলল, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এটা একটা দোয়া ছিল, প্রার্থনা ছিল। তো এইটা কি সেন্টেন্স? এইটা একটা অপটেটিভ সেন্টেন্স, আর এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ছিল। আর ওইটা ছিল, প্রথমটা ছিল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ফুল স্টপ ব্যবহার করতে হবে। নেক্সট, চলো পরেরটায় চলে যায়। অ্যাপোজিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, হ্যাঁ। এটা যদিও বোর্ডে আসে না, বাট আসতে পারে, আসলে কিন্তু তোমরা মার্ক হারাই ফেলতে পারো, দ্যাটস ওয়াই এটা উল্লেখ করছি। অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশন হচ্ছে কারো সম্পর্কে অতিরিক্ত পরিচয়, হ্যাঁ, কারো অতিরিক্ত পরিচয়, অতিরিক্ত পরিচয়। এই অ্যাপোজিশন কোথায় থাকতে পারে জানো? সেন্টেন্সের মাঝখানে থাকতে পারে। সেক্ষেত্রে তুমি অ্যাপোজিশনের আগে একটা কমা ব্যবহার করবা, আর অ্যাপোজিশনের পরেও একটা কি ব্যবহার করবা? কমা ব্যবহার করবা, মাঝখানে থাকবে অ্যাপোজিশনটা। তবে আরেকটা টেকনিক শেখাই তোমাদেরকে, তোমরা কখন অ্যাপোজিশনের আগে একটা কমা দিবা, পরে একটা কমা দিবা? যখন দেখবা যে এর আগে একটা সাবজেক্ট আছে এবং পরে হচ্ছে ভার্ব আছে, আর মাঝখানে কি আছে? কারো অতিরিক্ত পরিচয় ঢুকে পড়ছে। অর্থাৎ এই সাবজেক্ট আর এই ভার্বের মাঝখানে যদি অতিরিক্ত পরিচয় ঢুকে যায়, তাহলে তুমি আগে একটা কমা ব্যবহার করবা, পরে একটা কমা ব্যবহার করবা। দেখি এরকম কিছু পাই কিনা। সাকিব আল হাসান প্লেইজ ওয়েল, সাকিব আল হাসান ভালো খেলে। সাকিব আল হাসান হচ্ছে সাবজেক্ট, প্লেইজ হচ্ছে ভার্ব, ওকে, প্লেইজ ওয়েল। তাহলে সাবজেক্ট ভার্ব এর মাঝখানে কি পাইছি? এ ক্রিকেটার। এটা কার সম্পর্কে বলছে দেখো তো? এই যে সাকিব আল হাসান, তার সম্পর্কে বলছে। সো এইরকম কারো সম্পর্কে যদি তথ্য দেওয়া থাকে, সে কে, এ ক্রিকেটার, এবং তারপরে যদি ভার্ব থাকে, তাহলে আগে একটা কমা ব্যবহার করবা, পরে একটা কমা ব্যবহার করবা। সাকিব আল হাসান কমা এ ক্রিকেটার কমা প্লেইজ ওয়েল, এরকম। অনেক সময় অ্যাপোজিশনটা সেন্টেন্সের শেষে থাকতে পারে, তাহলে আগে একটা কমা দিবা, শেষে ফুল স্টপ দিবা। যেমন এইখানে তুমি পাইতে পারো, উইলিয়াম শেক্সপিয়ার দ্য মোনার্ক অফ ওয়ার্ল্ড লিটারেচার ওয়াজ বর্ন, ওকে, এটা আগেরটার মতোই। উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে ওয়াজ বর্ন হচ্ছে আমার ভার্ব। তো দেখো সাবজেক্ট ভার্বের মাঝখানে এই যে উইলিয়াম শেক্সপিয়ার কে, তার পরিচয় দেওয়া আছে। উইলিয়াম শেক্সপিয়ার কে, তার পরিচয় হচ্ছে এই যে এটা, দ্য মোনার্ক অফ ওয়ার্ল্ড লিটারেচার, ওয়ার্ল্ড লিটারেচারের যে মোনার্ক সেইটা। তো এটা কার সম্পর্কে বলছে? উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বলছে। তারপরে গিয়ে ওয়াজ বর্ন, তার ভার্ব বলছে। সো সাবজেক্ট ভার্বের মাঝখানে ঢুকে পড়ছে, আগে একটা কমা ব্যবহার করবা, পরে একটা কমা ব্যবহার করবা, এরকম। সো দেখো, মাই সন্স, ছেলেরা আমার, লিসেন টু মি, সেইড রহমান অ্যান ওল্ড ফার্মার, হ্যাঁ। তো এটা বলছিল কে? এটা বলেছিল হচ্ছে সেইড রহমান, রহমান বলেছিল, ওকে। রহমানের পরিচয় কি? একজন ওল্ড ফার্মার, এটা হচ্ছে কি? রহমানের পরিচয়। এই যে রহমান, রহমানের পরিচয় হচ্ছে অ্যান ওল্ড ফার্মার। তো এরকম শেষের দিকে যদি কারো পরিচয় পাও, তাহলে আগে একটা কমা দিবা, তারপর ওই অ্যাপোজিশনটা বা অতিরিক্ত পরিচয়টা লেখার পর কি করবা? ফুল স্টপ ব্যবহার করবে, রহমান অ্যান ওল্ড ফার্মার, এইরকম সবসময় পাবা। মোস্টলি অ্যাপোজিশন শুরু হয় তোমাদের লেভেলে, দেখবে যে ডিটারমাইনার বা তুমি দেখবা যে আর্টিকেল দিয়ে শুরু, ঠিক আছে? ডিটারমাইনার অর আর্টিকেল দিয়ে শুরু হবে, তারপরে শেষ হবে একটা নাউন দিয়ে, ঠিক আছে? যে এরকম, অ্যান একটা আর্টিকেল, ফার্মার একটা নাউন, এরকম। দ্য মোনার্ক অফ ওয়ার্ল্ড লিটারেচার, দেখছো? দা হচ্ছে একটা আর্টিকেল, তারপর লিটারেচার কি? একটা নাউন। এ ক্রিকেটার, এটা একটা আর্টিকেল, ক্রিকেটার একটা নাউন। এইরকম হচ্ছে, দেখবা যে কারোর অতিরিক্ত পরিচয় ভাবে দেওয়া আছে, তখন এখানে কমা ব্যবহার করবা, ওকে। ইউজ অফ কমা আরেকটা, সেটা হচ্ছে কোনো একটা তারিখ, হ্যাঁ, এটা মাথায় রাখবা, কোনো একটা তারিখ অথবা কোনো একটা ঠিকানা, এগুলা লেখার ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? তোমাকে কমা ব্যবহার করতে হবে। চলো কিভাবে ব্যবহার করতে হয় একটু দেখাই। ধরো, উই অ্যাচিভড ফ্রিডম অন ডিসেম্বর 16, ওকে। ডিসেম্বর একটা মাসের নাম, এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। ডিসেম্বর 16, মাঝখানে ডিসেম্বর কমা 16 এরকম হবে না কিন্তু। কি হবে? ডিসেম্বর 16, ডিসেম্বর 16। তারপরে যে সাল লিখবো তার আগে কি দিব? কমা দিব। ডিসেম্বর 16, তারপরে যে সালটা লিখবো তার আগে কি দিব? কমা দিব, ওকে। উইলিয়াম শেক্সপিয়ার দ্য মোনার্ক অফ ওয়ার্ল্ড লিটারেচার ওয়াজ বর্ন অন এপ্রিল 23, কত তারিখে? এপ্রিল 23, দেখছো? এপ্রিল 23, এর মাঝখানে কোনো কমা হবে না, কিন্তু সালের আগে কি হবে? কমা হবে। তারপর কোন একটা যখন স্থান আসছে তার আগেও কি হবে? একটা কমা হবে। চলো এইবার কমার আরো কিছু ব্যবহার দেখি। কমার ব্যবহার কিন্তু প্রচুর আসে, ঠিক আছে? এই জন্য জানাই লাগবে, প্রচুর আসে কমার ব্যবহার, আসবেই, গ্যারান্টি, কোনো মিস নাই কমার ব্যবহার। দেখো, মোস্তাফিজ
এটা কি করছে, এটা হচ্ছে নাম ধরে ডেকে, ঠিক আছে, নাম, তারপরে দেখবা যে নাম ধরে ডাকার পরে কি আছে, একটা সেন্টেন্স আছে, সেন্টেন্স আছে, তখন এই নামের পরে কি হবে, কমা হবে। নাম ধরে ডাকছে, ডু দা ওয়ার্ক বলতে পারতো, হ্যাঁ, আর কোনো কিছু দরকার ছিল না, কারণ নাম ধরে ডাকছে মোস্তাফিজ ডু দা ওয়ার্ক, তো মোস্তাফিজ তার নাম ধরে রাখছে, কমা, তারপর একটা সেন্টেন্স, ডু দা ওয়ার্ক, ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্স হয় শেষে আবার ফুল স্টপ। স্টে কানেক্টেড, এরকম হইতে পারে যে একটা সেন্টেন্স বলছে, হ্যাঁ, সেন্টেন্স বলছে, সেন্টেন্সের পরে কমা দিয়ে তারপর কারো নাম হতে পারে, ঠিক আছে, অথবা কারো সম্বোধন হতে পারে, কি হতে পারে, নাম বা সম্বোধন। এই যে যেমন হচ্ছে মুস্তাফিজ কারো নাম, কিন্তু মাই ফ্রেন্ড এটা আমার বন্ধুরা আমার, এটা কাউকে বন্ধু বলে ডাকা বা সম্বোধন করা, ঠিক আছে, সম্বোধন করা। তাহলে কাউকে যদি সম্বোধন করা হয়, আমরা কি করব, সেই সম্বোধনের যদি শেষে থাকে সম্বোধন, আগে কমা ইউজ করব, আর যদি শুরুতে থাকে পরে কমা ইউজ করব। সো স্টে কানেক্টেড, যুক্ত থাকো, মাই ফ্রেন্ড বন্ধুরা আমার, বন্ধু আমার, তাহলে কি করব, এরকম সেন্টেন্স বলছে স্টে কানেক্টেড, তারপরে মাই ফ্রেন্ড বলছে, এটা সম্বোধন করছে, তার আগে কমা ব্যবহার করব। দ্য ডিনার বিং ওভার, এরকম কোন একটা ফ্রেজ যদি আসে, হ্যাঁ, শুরুতে একটা ফ্রেজ আছে, দ্য ডিনার বিং ওভার, ডিনার শেষ হওয়ার পরে, এটা কি ছিল, এটা মূলত ছিল একটা ফ্রেজ। শুরুতে যদি কোনো ফ্রেজ আসে, তারপর যদি কোনো সেন্টেন্স আসে, কি আসে, সেন্টেন্স, এই যে বা ক্লজ আসে, এটা কি সাবজেক্ট। কোনো ফ্রেজের পর তুমি যদি সাবজেক্ট ভার্ব পাও, উই হচ্ছে সাবজেক্ট, লেফট হচ্ছে ভার্ব, এরকম যদি সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন পাও, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন যদি পাও, তার আগে যদি কোনো একটা ফ্রেজ পাও, দ্য ডিনার বিং ওভার, এটা একটা ফ্রেজ, কেন, কারণ এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই বা টেন্সওয়ালা কোনো ভার্ব নাই, যে বিং কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। সো ডিনার শেষ করার পরে উই লেফট দ্য প্লেস, আমরা কি করলাম, প্লেসটা ত্যাগ করলাম। পরে যদি সাবজেক্ট ভার্ব পাও, এই ফ্রেজের পর তোমাকে একটা কমা ব্যবহার করতে হবে। দ্য ম্যান উইল কাম ইন টাইম, পিপল সে, লোকজন এটা বলে, তাই না, তো এইরকম যদি পাও কখনো, লোকটা আসবে, এটা আবার কারা বলে, পিপল সে, মানুষ আবার তা বলে, এই ধরনের কথাবার্তা পাইলেও কি করবা, আগে কমা ব্যবহার করবা। মিস্টার আনোয়ার নাম ধরে ডাকছে, আই থিঙ্ক, মাঝখানে একটা সেন্টেন্স ঢুকে যেতে পারে, ঠিক আছে, এরকম মাঝখানে সেন্টেন্স ঢুকে যেতে পারে, কিভাবে চিনবা, ওই অ্যাপোজিশনের মতো, দেখো পুরোপুরি অ্যাপোজিশনের মতো, মিস্টার আনোয়ার এটা হচ্ছে সাবজেক্ট, ইজ দ্য বেস্ট টিচার, তারপর এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্বের মাঝখানে যখন একটা ফ্রেজ ঢুকে গেছিল, অ্যাপোজিশন হয়েছিল, যখন মিস্টার আনোয়ার পরিচয় বলছিল, এইরকম সাবজেক্ট ভার্বের মাঝখানে যদি একটা আবারও কি হয়, একটা ক্লজ ঢুকে পড়ে, কি ঢুকে পড়ে, ক্লজ ঢুকে পড়ে, আই থিঙ্ক, উই থিঙ্ক, তাইলেও তার আগে কি একটা কমা হবে, পরেও একটা কমা হবে, এটা মাথায় রাখবা। সাবজেক্ট ভার্বের মাঝখানে আবার সাবজেক্ট ভার্ব চলে আসলে আগে একটা কমা, পরে একটা কমা হবে। ওকে, অনেকেই হচ্ছে এই প্রশ্ন, কোন কোন ওয়ার্ডগুলার পরে কনফিউজ থাকো যে কোন কোন ওয়ার্ডগুলার পরে আসলে কমা হয়, এই ওয়ার্ডগুলার পরে কমা হয়, ঠিক আছে, এগুলা যদি শুরুতে থাকে, আর যদি শেষে থাকে তাহলে তো আগে কমা হয়। দেখো যেটা বলছে সেটা হচ্ছে বাক্যে শুরুতে থাকলে পরে কমা, শুরুতে থাকলে পরে কমা, শুরুতে থাকলে পরে, এই জিনিসগুলা, আর শেষে থাকলে আগে, শেষে থাকলে আগে কমা ব্যবহার করতে হবে, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। কি কি সেই শব্দগুলা, স্যার শুরুতে আছে, তাহলে কমা দিয়ে বাকি কথা হবে। কিন্তু আবার ডিফারেন্সটা এইরকম, যদি বলে ইয়েস স্যার, হ্যাঁ, ইয়েস স্যার, ঠিক আছে, তখন এরপরে কমা হবে, ইয়েস স্যার আই লাইক ইট, হ্যাঁ, আই লাইক ইট, ইয়েস এর পরে কমা হবে না। আর যদি ইয়েস বলে, শুধু ইয়েস বলে, স্যার না বলে, তাহলে ইয়েস আই লাইক ইট, তার মানে ইয়েস এর পর কমা হয়, কিন্তু ইয়েস স্যার থাকলে, ইয়েস ড্যাড থাকলে তারপরে গিয়ে কমা হয়, হ্যাঁ, আর শুধু স্যার থাকলেও তারপর কমা হবে। ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, ইয়েস কমা আই নো ইউ, সাবজেক্ট ভার্ব শুরু হবে যেখান থেকে, তার আগে কমা হবে। ড্যাড আই ফিল, ড্যাড বলে ডাকছে, তারপরে আই ফিল, সো এটা কি হবে, কমা হবে ড্যাডের পরে। হাউ ইজ ইউর ফাদার, বিলকিস কারো নাম ধরে ডাক দিচ্ছে, সো কি হবে, কমা হবে। এখানে দেখো স্যার, ম্যাডাম, মম, এক্সকিউজ মি, কমা, প্লিজ, তার ইয়েস হইতে পারে, প্লিজ থাকতে পারে, প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ কমা হইতে পারে, হ্যাঁ, আই সি, আই থিঙ্ক, এগুলোর আগে কি হয়, কমা হয়। সো ওহ, ওকে, হ্যালো, হাই, তারপর হচ্ছে এনিওয়ে, কমা হবে, ওয়েল, গুড মর্নিং, ওয়েলকাম, থ্যাংক ইউ, নেম, তারপরে যে এরকম কোনো একটা হাউএভার, এগুলোর পরে কি হয়, কমা হয় ভাই, কারো নাম, যেমন বিলকিস, এর আগে কমা হবে। শেষের দিকে থাকলে তাহলে আগে কমা, আর শুরুতে থাকলে পরে কমা, এই যে ওয়েল শুরুতে আছে তাই পরে কমা, ও শুরুতে আছে পরে কমা, নো থাকলে পরে কমা, হ্যাঁ,
ও মাই লর্ড। শোনো এইখানে একটা মজার জিনিস আছে, এইটা তোমাদের জানা লাগবে, হ্যাঁ? সেটা হলো তোমরা যদি ও এই সেন্টেন্সটা যদি আমি এভাবে লিখি যে ও এইখানে যদি আমি এক্সক্লেমেশন দিয়ে ফেলি, ও মাই লর্ড পরে কিন্তু ফুল স্টপ হবে, ঠিক আছে? যদিও মাই লর্ডের ক্ষেত্রে শেষেই হবে। ও মাই লর্ড একসাথে একটা ফ্রেজ, ও মাই লর্ড, হ্যাঁ? সো ও মাই লর্ড এরপরে হবে। কিন্তু ধরো বলছে ও তারপর সেন্টেন্স আছে আই ডিড নট, হ্যাঁ? আই ডিড নট সি দিস, আমি এটা দেখি নাই। তখন শেষে ফুল স্টপ হবে। আমি যদি আগে এক্সক্লেমেশন বসায় ফেলি ও এর পরে, পরেরটা কিন্তু আমার ফুল স্টপ হবে, ঠিক আছে? বা কমা হবে যদি পরে আরো সেন্টেন্স থাকে। নো, আই নেভার ইট, নো বলছে কমা, তারপর আবার শুরু হয়েছে তো হচ্ছে নতুন সেন্টেন্স, তো কমা হবে এইখানে। এবার দেখো এইগুলা বাক্যের শুরুতে থাকলে কিন্তু কমা হবে, যে হাউ এভার বলছিলাম কমা, মোর ওভার বলছিলাম কমা, ইনফ্যাক্টের পর কমা দিতে হবে, অ্যাজ এ রেজাল্ট কমা দিতে হবে, সো এর পর দিতে পারো, দেয়ার ফরের পরও দিতে পারো, ঠিক আছে? দেয়ার ফরের পরেও কিন্তু কমা দিতে পারো, হ্যাঁ? তো এইগুলা কোথায় বাক্যের শুরুতে থাকলে পরে তোমাকে একটা কমা ব্যবহার করতে হবে। সো আই স্টাডিড এ লট ফর দ্য টেস্ট, হাউ এভার কমা, আই স্টিল, হ্যাঁ? মোর ওভার কমা, তারপরে অ্যাজ এ রেজাল্ট কমা, এগুলোর পরে কমা ব্যবহার করতে হবে তোমাকে। এক্সক্লামেশন চিহ্ন কোথায় হয়, এগুলা মজার ব্যাপার, হ্যাঁ? এই যে হাউ বা হোয়াট দিয়ে শুরু হইলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, হাউ বা হোয়াট, এগুলা সেন্টেন্সের শেষে কি করতে হবে, এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে। হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, কি সাহস তোমার, তুমি আমরা ডেকে উঠাইছো। সেটা আবেগসূচক একটা বাক্য, সেজন্য কি হবে, এক্সক্লেমেশন চিহ্ন হবে। দ্য লায়ন রোয়ার্ড, কি হবে, ইনভার্টেড কমা হবে, লায়নের কথা ছিল, লায়ন চিল্লায় উঠলো। হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, তো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, শেষে কি হবে, এক্সক্লেমেশন চিহ্ন হবে। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত, কি হবে, এক্সক্লেমেশন। ইজ ইট নেসেসারি, এটা কি প্রয়োজনীয়, প্রশ্ন করছে, তাই এখানে আবার কি হবে, প্রশ্নবোধক হবে। ওকে, চলো এইখানে ফুল ফর্মগুলা, ইউজ অফ অ্যাপোস্ট্রফি, তোমরা একটা চিহ্ন সবসময় হয়তো দেখে থাকবা যে এইরকম আছে, ইটের সঙ্গে এইরকম একটা কিছু আছে উপরের দিকে কমার মতো, হ্যাঁ? এইরকম আছে, তো এটা কি, এটার নাম কি বলতে পারো? কমেন্টে জানাতে, এটার নাম কি? এইটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। কি নাম এটার নাম? অ্যাপোস্ট্রফি। পাংচুয়েশনে যেমন তোমার ফুল স্টপ কমা পাইছে, এরকম একটা নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। কোথায় কোথায় ব্যবহার করতে হয়, পরীক্ষায় আসে যেগুলা, সেইগুলা হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব প্লাস নট, অক্সিলারি ভার্ব প্লাস নট এর যে যতগুলা সংক্ষিপ্ত রূপ আছে, হ্যাঁ? যতগুলা সংক্ষিপ্ত রূপ আছে সেই সব জায়গাতে কিন্তু অ্যাপোস্ট্রফি বসে। যেমন পরীক্ষায় পাবা এরকম, ঠিক আছে? এরকম পাবা ক্যান্ট, তখন তোমার কি করতে হবে, এখানে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে, যে ক্যান এর পরে এই জায়গাতে অ্যাপোস্ট্রফিটা দিয়ে ব্যবহার করতে হবে, ক্যান্ট। তারপরে এরকম দেওয়া থাকবে পরীক্ষায়, ডিডেন্ট, হ্যাঁ? এরকমই দেওয়া থাকবে, অ্যাপোস্ট্রফি দেওয়া থাকবে না। তখন তুমি কি করবা, এই যে এন এর পরে একটা কি দিবা, অ্যাপোস্ট্রফি দিয়ে দিবা। কারণ এখানে নট এর ওটা চলে গেছে, অ্যাপোস্ট্রফির কাজ হচ্ছে কোনো লেটার চলে গেলে তার জন্য ওইটা বসে যাওয়া। যেমন ধরো এখন ২০২০ সাল, হ্যাঁ? ২০২০, তুমি যদি কখনো শুধু ২০ সাল বলো, তখন এই যে ২০ টা কি করছো? ও সরি, এখন তো ২০২৫ সাল, আমি এবার ২০ এ চলে গেছিলাম। যাই হোক, এখনকার সাল দিয়ে আমি লিখি। ধরো এখন হচ্ছে ২০২৫ সাল। আমি চাইতেছি যে শুধু ২৫ সাল বলবো। তখন আমি লেখার সময় কি করব জানো? এই যে যেহেতু ২০ টা উঠে গেছে, শুধু ২৫ লিখছি। এইজন্য এর আগে আমাকে কি করতে হবে, একটা এরকম অ্যাপোস্ট্রফি লিখতে হবে। ইটস 25, ঠিক আছে? এরকম 25 লিখতে হবে। সো দেখো, why don't, দেখছো এখানে কি আছে, অ্যাপোস্ট্রফি আছে। তারপর ইউ ক্যান নট, এখানে দরকার নাই অ্যাপোস্ট্রফি, রাইট? কিন্তু ওয়াই ক্যান্ট, এই যে ক্যান্ট, এখানে অ্যাপোস্ট্রফি আছে। এটা আসছিল কই, সবগুলো বোর্ডের প্রশ্ন কিন্তু পোলাপাইন, দেখছো? তো দেখো এখানে যশোর বোর্ড ২০২৪ আসছিল, এটা বরিশাল বোর্ডে আসছিল। ওন্ট, দেখছো ওন্ট, এটা কি অ্যাপোস্ট্রফি হবে যেহেতু সংক্ষিপ্ত রূপ। নেক্সট দেখো, এগুলাও কিন্তু সংক্ষিপ্ত রূপ, অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি। পরীক্ষায় সবচেয়ে বেশি মাথাটা নষ্ট হয় কখন দেখবা, যখন এরকম থাকে, ঠিক আছে? এইরকম ৩টা লেটার আছে। হুম, এটা কি জিনিস বুঝতে বুঝতে কিন্তু অনেকের দম বের হয়ে যাবে আগে থেকে প্রিপারেশন না থাকলে, হ্যাঁ? সহজ জিনিস কিন্তু অনেক কঠিন। এটা ৩টা এল এর মতো লাগে নাকি ৩টা আই এর মতো লাগে, এটা আবার কি জিনিস, ঠিক আছে? এটা মূলত হচ্ছে এরকম যদি পাও তাহলে বুঝে নিবা, প্রথমটা হচ্ছে আই, পরেরটা উইল এর সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ? তাহলে এরকম হবে জিনিসটা, আই অ্যাপোস্ট্রফি পরেরটা এল এল, মানে আই উইল, হ্যাঁ? উইল এর সংক্ষিপ্ত রূপ, এই যে আই উইল এর সংক্ষিপ্ত রূপ এরকম, এখানে অ্যাপোস্ট্রফি হবে। আই মানে কি, আই হ্যাভ, অ্যাম এর জন্য আই এম হইতে পারে, দেয়ার ইজ এর জন্য দেয়ার্স হইতে পারে, হ্যাঁ? দেয়ার্স আছে, এরকম আছে দেয়ার্স, তখন এখানে তোমার একটা অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে।
ইটস শোনো আবার যখন তখন বসাই দিও না, হ্যাঁ? ইটস মানে যখন ইহার, ইটস মানে যখন ইহার এরপরে সবসময় একটা নাউন থাকবে। যেমন ইটস কালার, হ্যাঁ? ধরো ইহার রং, ইটস কালার। তখন এখানে নো অ্যাপোস্ট্রফি। এটা ঠিক আছে, নো অ্যাপোস্ট্রফি। কিন্তু যদি দেখো ইটস বিউটিফুল, কি বলছে? ইটস বিউটিফুল। তখন তোমার এখানে আসলে কি দরকার? ইটস বিউটিফুল মানে কি? ইটস বিউটিফুল মানে হচ্ছে ইট ইজ বিউটিফুল। এরকম কিছু তোমার মাথায় আসতেছে না? এরকম কিছু। অর্থাৎ যখন ইজ এর মতো মিনিং দিবে, ইট ইজ বিউটিফুল, সেইখানে তোমাকে কি করতে হবে? সেইখানে তোমাকে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। ইট ইজ, ওকে? এই ইটস বিউটিফুল মানে কি? ইট ইজ বিউটিফুল। যখন ইট ইজ বুঝাবে তখন কিন্তু অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করতে হবে। তারপরে দেখো দ্যাট ইজ, দ্যাটস, হোয়াট ইজ, হোয়াটস, আই উড, এটা এরকম হইতে পারে আই অ্যাপোস্ট্রফি ডি, এবং আই অ্যাপোস্ট্রফি ডি এটা আই হ্যাডও হইতে পারে। এরপরে ভিথ্রি থাকে, ভিথ্রি থেকে চেনা যায় যে এটা হ্যাড, হ্যাঁ? এখানেও তোমাকে আইডি থাকলে আই অ্যাপোস্ট্রফি ডি ব্যবহার করতে হবে। লেটস, লেটস, ওকে? লেটাস থেকে লেটস। সো দেখো ওয়ার্ডস আসছিল একবার, তারপর আম আসছিল ডুইং, ইটস আসছিল, লেটস আসছিল। সো সবগুলা কিন্তু এগুলো বোর্ডে আসে। খুবই ইম্পর্টেন্ট নিয়ম। ইনভার্টেড কমার ব্যবহার, এইটা তো আসবেই আসবে, গ্যারান্টি, একেবারে 100% গ্যারান্টিটা আসবে। আসে নাই এমন কোনো প্রশ্নই নাই এসএসসি পরীক্ষায় কোনো বছর। তাহলে কত ইম্পর্টেন্ট চিন্তা করো, এটা পরীক্ষায় আসবেই আসবে ইনভার্টেড কমার ব্যবহার। সো ইনভার্টেড কমা আসলে কোথায় বসে, কিভাবে বুঝবো? দেখো টেকনিক শেখাই দিচ্ছি। সো কিছু রিপোর্টিং ভার্ব খেয়াল করবা, রিপোর্টিং ভার্ব। কতগুলা রিপোর্টিং ভার্ব আছে এখনো পর্যন্ত যেগুলা দেখলাম, রিপোর্টিং ভার্ব কোনগুলা? যেমন সেইড সবচেয়ে বেশি কমন, হ্যাঁ? তারপরে রিপ্লাইড থাকতে পারে, হ্যাঁ? এটাও রিপোর্টিং ভার্ব। আস্কড থাকতে পারে, এইটাও কি রিপোর্টিং ভার্ব। তারপরে ক্রাইড থাকে অনেক সময়, বুঝছো? তারপরে শাউটেড থাকতে পারে, হ্যাঁ? যেমন ওই যে সিংহ চিল্লায় উঠলো, ঠিক আছে? সো এটসেট্রা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি রিপোর্টিং ভার্ব। মানে বললো, জিজ্ঞেস করলো, চিল্লায় উঠে বলল, কান্না করে উঠে বলল, এই জিনিসগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব। মনে রাখবা সবসময় রিপোর্টিং ভার্ব যদি আগে থাকে, রিপোর্টিং ভার্ব, আমি কথাগুলো লিখে দেই, সুন্দর করে নোট করে নাও, হ্যাঁ? যে রিপোর্টিং ভার্ব আগে থাকলে, রিপোর্টিং ভার্ব আগে থাকলে পরে ইনভার্টেড কমা, এই যে পরে ইনভার্টেড কমা কিভাবে লিখবা? প্রথম দুইটা 6 6, প্রথম দুইটা 6 6, পরের দুইটা 9 9 উপরে, হ্যাঁ? এরকম পরে ইনভার্টেড কমা। আর রিপোর্টিং ভার্ব পরে থাকলে, হ্যাঁ? রিপোর্টিং ভার্ব পরে থাকলে আগে, পরে থাকলে আগে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। সো দেখো নিতু সেইড, সেইড কি একটা রিপোর্টিং ভার্ব। তো এরপরে কি ইউজ করতে হবে? এরপরে তোমাকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। রিপোর্টিং ভার্বের পর একটা কমা হবে শুরুতে, তারপরে কি হবে? ইনভার্টেড কমা শুরু করতে হবে। তারপরে সেন্টেন্সটা যেখানে যে শেষ হয়েছে ওইখানে গিয়ে তোমাকে ইনভার্ট কমা শেষ করতে হবে। ঢাকা বোর্ড 2023 আসছে, প্রশ্ন কিন্তু এগুলো আসে। প্লিজ লেট মি গো, প্লিজ আমার যাইতে দাও। দ্য মাউস সেইড, হ্যাঁ? মাউস বলল, মাউস ক্রাইড, মাউস কান্না করে বলল। তো মাউস কান্না করে কি বলছিল ওই কথাটা এখানে আছে। সো এখানে কি হবে? এখানে তোমাকে একটা ইনভার্ট কমা ইউজ করতে হবে। মাউসের মুখের কথা, মাউস ক্রাইড, চিল্লায় উঠে বলল প্লিজ লেট মি গো, প্লিজ আমার যাইতে দাও। এরকম কারো একজনের মুখের কথা ডিরেক্ট যদি যেখানে কোট করা থাকে, তুলে দেওয়া থাকে, সেইখানে আমাদেরকে অবশ্যই এরকম ইনভার্টেড কমা ইউজ করতে হবে। সো দেখো দ্য টিচার সেইড টু দ্য গার্ল, এই যে সেইড আছে, এটা একটা কি রিপোর্টিং ভার্ব, এটা পরে আছে। তো দেখো এই যে পরে রিপোর্টিং ভার্ব ছিল, তার আগে আমরা কি ইউজ করছি? ইনভার্ট কমা ইউজ করছি। এই যে রিপোর্টিং ভার্ব শুরুতে আছে, এর পরে গিয়ে যেই সেন্টেন্সটা সে বলেছিল মুখের কথা তার, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি কি মনে করো অনেস্টি ইজ বেস্ট পলিসি? তার মুখের কথা যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে কি হয়েছে? ইনভার্ট কমা শেষ করতে হয়েছে। আর ইনভার্ট কমাটা যদি প্রশ্নবোধক থাকে তার পরে গিয়ে শেষ করতে হয়। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এটা কি একটা প্রশ্নবোধক বাক্য, যেহেতু বলছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো। সো এটা কি একটা প্রশ্নবোধক, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তারপরে গিয়ে তোমাকে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। তার মানে আগে প্রশ্নবোধক, তারপরে কি ইনভার্টেড কমা সবসময়, এটা মাথায় রাখো। নেক্সট চলো পরেরটায় চলে যায়। আরেকটা জিনিস কি যেন বলছিলাম, ইনভার্টেড কমা শুরুতে কিন্তু সবসময় ক্যাপিটাল, এই যে ডি, এই যে দা মাউস ক্রাইড, এখানে প্লিজটা বড় হাতের আছে, এই যে আইটা বড় হাতের আছে, সবসময় বড় হাতের হবে ইনভার্টেড কমার মধ্যে। আই এম গোয়িং টু ভার্সিটি, সেইড আই, ওকে? এই যে সেইড রিপোর্টিং ভার্ব, তার আগে কি হবে? ইনভার্টেড কমা ইউজ করতে হবে।
অ্যান্ড দেখো এইখানে তোমার কি আছে, আইটা ক্যাপিটালাইজেশন ইনভার্টেড কমার মধ্যে শুরুতে। আরেকটা জিনিস, সেই যদি থাকে তার আগে কি দিবে, একটা কমা দিবা। হ্যাঁ, যদি ভিতরটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, ভিতরটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ হইলে কি করবা, কমা। সবসময় এটাও মনে রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কমা দিতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হলে কমা দিতে হবে, রিপোর্টিং ভার্ব যদি পরে থাকে। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব পরে থাকলে, রিপোর্টিং ভার্ব পরে থাকলে, হ্যাঁ, রিপোর্টিং ভার্ব পরে থাকলে, যদি রিপোর্টিং ভার্বের আগে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, যদি অপটেটিভ সেন্টেন্স থাকে, তাইলে কমা ব্যবহার করতে হবে, কমা ব্যবহার করতে হবে, কমা ব্যবহার করতে হবে, তারপরে রিপোর্টিং ভার্ব দিতে হবে। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি কোটেশনের মধ্যে ঘিরে দিব, কি দিয়ে, কমা দিব। তারপরে আবার ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেও কমা দিব, তবে সেটাকে আমি কোটেশনের মধ্যে ঘিরে দিব, তারপরে আমি রিপোর্টিং ভার্বটা লিখবো। অপটেটিভ থাকলেও কোটেশনের মধ্যে ঘিরে দিব, কমা দিব, তারপর কি করবো, রিপোর্টিং ভার্বটা লিখবো। যদি ইন্টারোগেটিভ থাকে, মনে রাখবা, যদি ইন্টারোগেটিভ থাকে শেষে কি দিব, প্রশ্নবোধক দিব, এন্ড তারপরে কি দিব, ইনভার্টেড কমার মধ্যে ঘিরে দিব। তারপরে যে প্রশ্নবোধক দেওয়ার পরে তারপরে কি লিখবো, রিপোর্টিং ভার্ব লিখবো। রিপোর্টিং ভার্বটা তখন সবসময় স্মল হবে, কি হবে, স্মল লেটার হবে, স্মল লেটার প্রশ্নবোধকের পরে। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব থাকলে। তো চলো দেখি, উইল ইউ রিসিভ মি অ্যাট দ্য এয়ারপোর্ট, কি করছি, উইল ইউ রিসিভ মি অ্যাট দ্য এয়ারপোর্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আগে ইন্টারোগেটিভ চিহ্ন দিব। তারপরে সেইড কি আছে, একটা রিপোর্টিং ভার্ব, তাহলে আগে কি দিব, পুরোটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে ঘিরে দিব। ওকে, সেইড মেঘলা, মেঘলা কারণ নাম তাই বড় হাতে দিছি। হাউ ফানি ইউ আর, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে আগে এক্সক্লেমেশন চিহ্ন দিব। ওই যে বলছিলাম যে এক্সক্লেমেটরি হইলে, ইন্টারোগেটিভ হইলে ইন্টারোগেটিভ চিহ্ন দিব, আর এক্সক্লেমেটরি হইলে আগে এক্সক্লেমেটরি চিহ্ন দিব, তারপর এটার ইনভার্টেড কমার মধ্যে ঘিরবো। হ্যাঁ, ইনভার্ট কমার মধ্যে ঘিরবো, তারপরে কি লিখবো, রিপোর্টিং ভার্ব লিখবো, আর কমা দেওয়ার দরকার নেই এক্সক্লেমেশন দিলে। হ্যাঁ, তাহলে এক্সক্লেমেটরি চিহ্ন দিলাম, দুই পাশে দুইটা ইনভার্টেড কমা দিলাম, এইবার যে রিপোর্টিং ভার্বটা লিখলাম, হয়ে গেল। ঢাকা বোর্ড 2022 কোশ্চেন, হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, তোমার কত বড় সাহস, তুমি আমরা তুলছো। এটা কিন্তু কোনো প্রশ্ন করে নাই, এটা তার আবেগ প্রকাশ করছে, রাগ প্রকাশ করছে, হাউ ডেয়ার। সো এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে তারপরে কি করতে হবে তোমাকে, এইভাবে কোটেশনের মধ্যে ঘিরে দিতে হবে। দা লায়ন রোয়ার্ড, এখানে দা লায়নটা হচ্ছে ছোট হাতের হবে, ঠিক আছে, লায়ন চিল্লায় উঠে বলল, ঠিক আছে, এরপরে কিন্তু এক্সক্লেমেশনের পরে ছোট হাতের হবে, দ্য লায়ন রোয়ার্ড। প্লিজ লেট মি গো, প্লিজ আমারে যাইতে দাও। হ্যাঁ, প্লিজের পরে কমা হবে, তারপর নতুন সেন্টেন্স শুরু হবে, লেট মি গো। এরপরে কিন্তু দ্য মাউস কি হয়েছে, সাবজেক্ট হয়েছে, আর রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা যে ক্রাইড, মাউস চিল্লায় উঠে বলল। তো আরেকটা জিনিস শেখাই, যখন একই লোক দুইটা সেন্টেন্স বলবে, এই যে রিপোর্টিং ভার্ব যখন মাঝে থাকবে, হ্যাঁ, দা মাউস ক্রাইড, মাউস চিল্লায়ে বলল, এটা কি, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা মাঝে থাকলে, কোথায় থাকলে, রিপোর্টিং ভার্বটা যদি মাঝে থাকে, তাহলে তার আগে একটা সেন্টেন্স বললে কমা হবে, আর পরে একটা সেন্টেন্স বললে সেই পরেরটাও কমার পরে শুরু হবে। তার মানে একই লোক যখন দুইটা সেন্টেন্স বলবে, প্রথমে একটা সেন্টেন্স, পরে একটা সেন্টেন্স, প্রথমটার পরে কমা, তারপরে মাঝখানে রিপোর্টিং ভার্ব আসবে, তারপরে আবার কমা, তারপরে আবার নতুন সেন্টেন্স শুরু হবে ইনভার্ট কমার মধ্যে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে যে প্রথম মাঝখানে কি বসবে, রিপোর্টিং ভার্ব, আগেও কমা হবে পরেও কমা হবে, দুইটা সেন্টেন্সে যদি একই লোক বলে। হ্যাঁ, যেমন প্লিজ লেট মি গো, প্লিজ আমারে যাইতে দাও। দ্য মাউস ক্রাইড, মাউসটা কান্না করে বলল। তো প্লিজ বলছে, এই কথাটা কে বলছে, মাউস বলছে, তারপরে দ্য মাউস ক্রাইড। ওকে, পরেরটা দেখি, আই ডিড নট মিন টু ওয়েক ইউ আপ, আমি আসলে তোমাকে তুলতে চাইছিলাম না। হ্যাঁ, আমি তোমাকে আসলে তুলতে চাইছিলাম, এটাও কে বলছে, মাউসই বলছে, তাহলে এই জন্য আবার কমা দিতে হবে, কমা দিয়ে তারপরে এটা লেখা শুরু করতে হবে, ঠিক আছে, তারপরে কমা লেখা শুরু করতে হবে। এইটা যদি আসে পরীক্ষায়, তাহলে পরীক্ষায় সাড়ে সর্বনাশ, ঠিক আছে। তোমাদের মতো যারা ছোট মানুষ আছে তারা কিন্তু এটা উত্তর করতে পারবে না, ঠিক আছে। এরকম প্রশ্ন কিন্তু ঢাকা বোর্ড 2025-এও আসছে। আগে একটা, একই লোক আগে একটা বলছে পরে একটা বলছে, তাহলে প্রথম সেন্টেন্স বলার পর কমা দিব, তারপর রিপোর্টিং ভার্ব লিখবো, আবার কমা দিয়ে সেই লোকের আরেকটা সেন্টেন্স বলবো, এইরকম আর কি। হ্যাঁ, সো চলেন দেখে, আমরা কোলন কোথায় ব্যবহার করবো, এটা ইউজ খুবই রেয়ার, বাট আসলে যেন পারেন। হ্যাঁ, সময় প্রকাশে কোথায়, আমরা সময় প্রকাশ করতে বক্তব্যের ক্ষেত্রে বক্তার নামের পরে, আর উদাহরণ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করব। যেমন হচ্ছে দেয়ার আর 3 কাইন্ডস অফ পেপার, দে আর, তারপর কি দিছে, কোলন, তারপরে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে উদাহরণ দিছে। কারণ নামের বক্তব্যের শুরুতে এই যে বাবর, বাবর কথাটা বলতেছে হাউ আর ইউ, ডায়লগে আকবর আই এম ফাইন, আকবর বলতেছে আমি ফাইন। কথোপকথনের ক্ষেত্রে এরকম শুরুতে, ডায়ালগের ক্ষেত্রে শুরুতে কি হবে, এরকম একটা কোলন চিহ্ন হবে, তারপরে তার কথা বলা থাকবে, তার মানে এই কথাটা এই লোকই বলতেছে। সো ইট ইজ 4:30, ঠিক আছে, 4 ফুল স্টপ দিবেন না, 4 তারপরে কোলন দিবেন, তারপর 30 লিখবেন ঘড়ির কাঁটার সময় প্রকাশের ক্ষেত্রে। ঢাকা বোর্ড 2025-এর প্রশ্নের কথা বলতেছিলাম তোমাদেরকে, বলতে না বলতেই কিন্তু চলে আসছে। সো চলো আমরা দেখি এটা কেমন সলভ করা যায়। চলো তাহলে আগে সেন্টেন্সটাকে ভাগ করি যে কোন অংশটা কে বলছে। হ্যাঁ,
হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা কোন ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স না? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ মানে তোমার ঘড়ি অনুসারে, হ্যাঁ, তোমার ঘড়ি অনুসারে। এটা প্রথম একটা সেন্টেন্স, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর সেন্টেন্স, ওকে। এটা একটা সেন্টেন্স, বাই ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম। কেমনে এটা ইন্টারোগেটিভ বুঝবা? সবসময় মনে রাখবে একটা WH ওয়ার্ড, কি একটা WH ওয়ার্ড, সব সময় এটা মনে রাখতে হবে যে একটা WH প্লাস যদি অক্সিলারি থাকে, তারপরে যদি সাবজেক্ট থাকে, এরপরে যদি এক্সটেনশন থাকে, যেন যা খুশি তাই থাকুক, অবশ্যই প্রশ্নবোধক বাক্য। তাহলে এইটা দেখো, WH আছে, তারপরে ইজ কি আছে, অক্সিলারি, দা টাইম, হোয়াট ইজ দ্য টাইম, ঠিক আছে, সাবজেক্ট পাইছো, বাই ইউর ওয়াচ তোমার ঘড়ি অনুসারে। তো দেখো এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, যেহেতু হোয়াটের পর অক্সিলারি আছে। এইবার এটা শেষে কি করবা, আগে মারবা হচ্ছে একটা প্রশ্নবোধক, এটা তোমার প্রথম কাজ। তাহলে লিখি, চলো রিরাইট করি। তো আগে ক্যাপিটালাইজড করি, আগে কি করবো না, আমি ইনভার্ট কমার মধ্যে ঘিরবো না, রিপোর্টিং ভার্ব পাইলে তখন আমি ইনভার্ট কমার মধ্যে ঘিরবো। তো হোয়াট অ্যান্সারটা লিখি, যেহেতু সেন্টেন্সের শুরু, হোয়াটটা ক্যাপিটালাইজড হবে ডাব্লিউ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ তোমার ঘড়ি অনুসারে, দিলাম একটা প্রশ্নবোধক জুড়ে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। আচ্ছা, হি সেইড, সে বলল, কি বলল, ইটস 9:30। সে বলল, এটা একটা অংশ, সে কি বলল, এটা 9:30, তার মানে সেই উত্তর দিল। সে বলল এটা 9:30, এটা কিন্তু আরেকজনের অংশ। তারপরে কি আছে, তারপরে আছে আই রিপ্লাইড আই মাস্ট গো টু স্কুল। আই রিপ্লাইড, আমি বললাম আই মাস্ট গো টু স্কুল, এটা হলো আমার কথা। হি সেইড, আবার রিপোর্টিং ভার্ব আছে। ও, কাহিনী আছে, আমি কিন্তু ধরতে পারি নাই। হ্যাঁ, এরকম হইতে পারে তোমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে এটা হওয়ার চান্সেস অনেক বেশি। তাইলে দেখো প্রথমটা আসলে শেষ হয় নাই, এখানে প্রথমটা অ্যাকচুয়ালি এখানে শেষ হয় নাই। তাহলে তোমার যেটা করা লাগবে, এটা এরই পার্ট, বাই ইউর ওয়াচ, ওকে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, প্রশ্নবোধক দাও, কোনো অসুবিধা নেই। হি সেইড, সে বলল, তার মানে এটা হচ্ছে সে বলছে। তারপরে ইটস 9:30 আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। তাহলে এই উত্তরটা আমি দিছি, ইটস 9:30 আই রিপ্লাইড, মানে এই উত্তরটা আমি দিছি। আই মাস্ট গো টু স্কুল হি সেইড, এরপরে কিছু নাই, তার মানে সে কোনটা বলছে, এটা বলছে, আই মাস্ট গো টু স্কুল, আমাকে অবশ্যই স্কুলে যেতে হবে, এটা সে বলছে। আর আই রিপ্লাইড, এটা আমি বলছি, ইটস 9:30। তাহলে এই প্রশ্নটা কে করছে, সেই করছিল, জিজ্ঞেস করছিল ঘড়িতে কয়টা বাজে। তাইলে যেহেতু হি সেইড, আমি কি পাইছি, রিপোর্টিং ভার্ব পাইছি। হি সেইড, রিপোর্টিং ভার্ব পাইলে কি দিব আমরা, একটা ইনভার্টেড কমা দিব, দিলাম। তারপরে এখানে ইনভার্ট কমা শেষ করব, ওকে করলাম। হি সেইড, এটা কিন্তু স্মল লেটার হবে, ঠিক আছে। হি সেইড সবসময় এখানকার যে ইন্টারোগেটিভ তারপর স্মল লেটার হবে, হি সেইড, সে বলল। এবার আমি কি ফুল স্টপ দিব, হ্যাঁ, এবার ফুল স্টপ দিব। হি সেইড এটা অ্যাসার্টিভ একটা এক্সপ্রেশন। ইটস 9:30 আই রিপ্লাইড, ওকে। ইটস 9:30, ইটস মানে এখানে কি বুঝাইছে, ইহার পরে কি নাউন আছে, এটা ইহার বুঝাই নাই, এটা হইল বুঝাইছে, এটা হয়, তাহলে ইট ইজ লেখো, ইট, তারপরে এবার কি হবে, তাহলে অ্যাপোস্ট্রফি হবে, ওকে। ইটস দিলাম 9:30, এটা হচ্ছে 9:30 আই রিপ্লাইড। দেখো এটা রিপোর্টিং ভার্ব আছে, সো তাহলে কি হবে, এর আগে কমা হবে, ইটস 9:30 কমা, এবার কি হবে, এবার যেহেতু রিপোর্টিং ভার্ব আছে, এইখানে একটা ইনভার্টেড কমা দাও, এখানে একটা ইনভার্টেড কমা শেষ করো, ইটস 9:30, এইবার আই লেখো। আই তো সবসময় বড় হাতের হয়, এটাকে ছোট হাতের করার কোনো উপায় নাই। আই রিপ্লাইড, ওকে, আই রিপ্লাইড, এই যে রিপোর্টিং ভার্ব শেষ হলো, ফুল স্টপ দিয়ে দাও, হ্যাঁ। আই রিপ্লাইড আমি বললাম। তারপরে এইখানে আছে হচ্ছে হি সেইড, সে বলছে এইটা, তাহলে আমার এখানে আই মাস্ট গো, এটাকেও আমার ইনভার্ট কমার মধ্যে শুরু করতে হবে, যেহেতু হি সেইড কি আছে ওইখানে তোমার, আহ ওইখানে যেহেতু তোমার হচ্ছে রিপোর্টিং ভার্ব আছে, তাহলে কি লিখবা, আই মাস্ট গো, আই মাস্ট গো টু
স্কুল, আমাকে অবশ্যই স্কুলে যাইতে হবে। তারপরে কি দিব, কমা দিব, হ্যাঁ কমা দিব, এবং ইনভার্ট কমা শেষ করব, যেহেতু রিপোর্টিং ভার্ব চলে আসছে। হি সেইড, সে বলল। তো আমরা কোথায় কোথায় কারেকশন করেছি চলো একটু মার্ক করে দিব এক্সাম হলে এরকম, হ্যাঁ দেখো কোথায় কোথায় কারেকশন করেছি। আমি এইখানে করেছি, সবসময় নিচের দিকে দিব, হ্যাঁ ইনভার্ট কমা দিয়েছি। এই যে ডাব্লিউটা বড় হাতের করছি। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এইখানে কি করছি আমি একটা ইন্টারগেটিভ চিহ্ন দিয়েছি। এই যে আমি এখানে শুরু করছিলাম, এটা শেষ করছি, দুইটা মিলে একটা কনসিডার হয়, তাই আর লেখার দরকার নেই, হ্যাঁ ইনভার্টেড কমা যদি একটা দিয়ে থাকো। তো আমি যেটা করতাম ছোটবেলায় সেটা হলো, আমার কারেকশন করা জিনিসগুলা আমি এইভাবে একটা নীল কলম দিয়ে দাগাই দিতাম, হ্যাঁ আন্ডারলাইন করে দিতাম এগুলো। এটাকে আমি এইভাবে দিতাম, তারপরে এখানে আন্ডারলাইন করে দিতাম, টিচারের যাতে বুঝতে সুবিধা হইতো আমি কি কি চেঞ্জ করছি। তারপরে এইখানে আমি কি করতাম, আন্ডারলাইন করতাম। উপরের গুলাকে এইভাবে আমি কি করতাম, বক্স করে দিতাম, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে আইটা এখানে বড় হাতের ছিল না, আমি এখানে বড় হাতের করছি, এইটা দিতাম। উপরের জিনিসগুলোকে এভাবে বক্সে ঘিরে দিতাম, হাফ নাইন। এখানে একটা কমা ব্যবহার করছি, সো এখানে এটা দিব। আইটা বড় হাতেরই এখানে ছিল, আই রিপ্লাইড, তাহলে এটা আমার দাগানোর দরকার নাই। রিপ্লাইড এর পর ফুল স্টপ আমি নিজে দিয়েছি, সো এখানে কি করব, আন্ডারলাইন করব। তাহলে আই রিপ্লাইড, এরপরে আছে আই মাস্ট গো, তাহলে এইটাকে আমি একটু বক্স করে দিলাম। আইটা এখানে বড় হাতেরই ছিল, আই ডিডন্ট চেঞ্জ ইট, আই মাস্ট গো টু স্কুল। এইটা আন্ডারলাইন করব, এটা বক্স করে দিব। তারপরে হি সেইড, এইখানে আমি এটা আন্ডারলাইন করে দিব। সো দেখি বক্স কয় জোড়া হলো, এক, ওকে, দুই, তিন, তিনটা ইনভার্টেড কমা আমি দিয়েছি, হ্যাঁ তিনটা ইনভার্টেড কমা দিয়েছি। তারপরে দেখো চার, এটা কারেকশন করেছি, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, টোটাল 12টা কারেকশন করা লাগছে। ইটস ওকে, 12টার জন্যই তুমি আসলে 5 মার্ক পাবা, বরং দুইটা যদি ভুল করতা তাহলে তোমার 1 মার্ক কাটা যেত। তো এইবার দেখো, এই যে চিটাগং বোর্ড আর বরিশাল বোর্ড 25-এ এই একই প্রশ্ন আসছিল, এই প্রশ্নটা চলো আমরা সলভ করব, দেখি কি বলছে। পোর্টার, ইউ মে গো, সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, মিস্ট্রেস অফ দ্য হাউস ছিল এখানে, লাফিং, মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং, ইউ, লাফিং ইউ তো হয় না, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, এখানে নতুন একটা সেন্টেন্স শুরু হয়েছে, বোঝা যাচ্ছে। পোর্টার, ইউ মে, দেখো পোর্টার বোঝা যাচ্ছে যে এটা আসলে কাউকে সম্বোধন করা হয়েছে, সো এখানে একটা কমা হবে, হ্যাঁ। ইউ মে কেমনে বুঝছি, পরে দেখো সাবজেক্ট আছে, তারপরে মে গো, এটা ভার্ব আছে, ইউ মে গো, ওকে তুমি যাইতে পারো। সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, তো সেইড কি একটা রিপোর্টিং ভার্ব, তার আগে কি হবে, কমা হবে। তাহলে উত্তরটা ঠিক এইভাবে সাজাতে পারি আমরা, পোর্টার, হ্যাঁ দেখো কেমনে সাজাতে পারি, পোর্টার, পোর্টার, কমা, ইউ মে গো, তুমি যাইতে পারো। তারপর কি হবে, আবার কমা হবে, যেহেতু রিপোর্টিং ভার্ব আছে। সেইড বলছিল কি, কে বলছিল, দ্য মিস্ট্রেস না, এই মিস্ট্রেসের সাথে প্রিপোজিশনাল ফ্রেজ আছে যে কে, এটা হ্যাঁ। তাহলে কে হচ্ছে মিস্ট্রেস অফ দ্য হাউস, মানে বাড়িটার হাউস, লাফিং মানে হাসতে হাসতে বলছিল, হ্যাঁ। সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং, ওকে, মানে হেসে হেসে বললো, এই মিস্ট্রেস অফ দ্য হাউস, বাড়ির যে মালিক সে হেসে হেসে বলল, এরকম। তো দেখো, পোর্টার, ইউ মে গো, পোর্টার তুমি যেতে পারো, সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং, বাড়ির মালিক হেসে বলল, ওকে। সো এটা সে সেইড ছিল রিপোর্টিং ভার্ব, সো আমি এখানে কি করব, একটা ইনভার্টেড কমা দিব, মে গো, পোর্টার ইউ মে গো, সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং, হাসতে হাসতে বলল। ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম বাই আল্লাহ, কার দ্বারা, আল্লাহর দ্বারা তুমি কি পাইছো, তুমি তোমার স্বাধীনতা পাইছো। সো আবার সাবজেক্ট ভার্ব শুরু হয়েছে না, আবার সাবজেক্ট শুরু হয়েছে, ভার্ব শুরু হয়েছে, তো বলছেটা কি, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, যে বলতেছে চলে যাইতে পারো সেই তো বলার কথা, তুমি তোমার স্বাধীনতা পেয়ে গেছো আল্লাহর দ্বারা, সেই তো বলার কথা। পরে দেখি, হি রিপ্লাইড, মানে পোর্টার রিপ্লাইড দিল, হ্যাঁ মিস্ট্রেস তো মহিলা মানুষ, তাহলে সি হইতো। হি রিপ্লাইড, সে রিপ্লাই দিয়েছিল, আই ওয়ন্ট লিভ দ্য হাউস আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্প্যানিয়ন্স, এই লিফটটা ছিল হচ্ছে এইরকম, ওকে, এই লিফটটা ছিল হচ্ছে তোমার এইরকম ছিল, এই লিফটটা, লিভের স্পেলিংটা একটু চেঞ্জ করতে হবে, একটু মিস্টেক ছিল, কারেকশন করে নিও। এই লিফটটা ছিল LEAVE, আমি এই বাড়ি ত্যাগ করব না,
আই ওন্ট লিভ, আই ওন্ট লিভ ছিল বোর্ড প্রশ্নে, লিভ দ্য হাউস আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্প্যানিয়ন্স। ওকে, তো চলো আবার স্টার্ট করি। তাহলে এইটা হি রিপ্লাইড, সে বলল, হি রিপ্লাইড সে বলল, সে হচ্ছে এই কথাটা বলছিল, আই ওন্ট ছেড়ে যাব না আমি আমার কম্প্যানিয়ন যারা তাদের কথা না শোনা পর্যন্ত। তার মানে এইটা সে উত্তর দিছে, তাহলে আগেরটা কে বলছে যে তুমি স্বাধীনতা পেয়ে গেছো, এটা কিন্তু ওই মহিলাই বলছে, তাই না? দেখো মাঝখানে আমরা একটা জিনিস শিখছিলাম, যদি মাঝখানে রিপোর্টিং ভার্ব ঢুকে পড়ে, সে ইজ দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, হ্যাঁ, এবং আগে সে একই কথা বলছে, পরেও সেই একই লোক আরেকটা সেন্টেন্স বলছে, আমরা জানতাম এখানে কমা হয়, কিন্তু কথাটা সত্য নয় পুরোপুরি। কেন? যদি রিপোর্টিং ভার্বটা শুরুতে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু শেষে ফুল স্টপই হবে। তাহলে কি হবে? শেষে ফুল স্টপ হবে। আর যদি রিপোর্টিং ভার্বটা শেষে থাকে তাহলে তুমি কমা দিতে পারবা, যদি একই লোকের ২ সেন্টেন্স থাকে। এটা আছে, ওইটাও আছে। রিপোর্টিং ভার্বটা যদি পরে থাকে তাহলে তুমি কমা দিবা। রিপোর্টিং ভার্ব শুরুতে থাকলে ফুল স্টপ দিবা, দিলা। ফুল স্টপ। তাহলে এই বাড়ির মিস্ট্রেস হেসে, হেসে রিপ্লাই করল। ওকে? আ হেসে, হেসে বলল। সেইড যেহেতু আছে এইখানে অবশ্যই কমা দিতে হবে। কারণ এই কথাটাই সেইড আছে, ডিরেক্ট রিপোর্টিং ভার্ব চলে আসছে। মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং, হেসে, হেসে বলল। তারপরের সেন্টেন্স, ইউ হ্যাভ, সাবজেক্ট আছে, ভার্ব আছে। সাবজেক্ট ভার্ব থাকলে মনে রাখবে নতুন সেন্টেন্স শুরু, ইউ হ্যাভ। তাহলে ইউ হ্যাভ, ওকে? ওই একই মহিলার কথা, তারপরে আমি কমা ব্যবহার করতে পারবো না, ফুল স্টপ ব্যবহার করতে হবে। যেহেতু আমার আগে কি হয়েছিল? রিপোর্টিং ভার্ব ছিল। তাহলে ইউ হ্যাভ, যেহেতু রিপোর্টিং ভার্বের শুরুতে, তাই বড় হাতের হবে। ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম বাই আল্লাহ। ওকে, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, ফ্রিডম বাই, ওই যে আল্লাহ কিন্তু বড় হাতের হবে, ঠিক আছে, ক্যাপিটাল লেটার হবে, বাই আল্লাহ, আল্লাহর দ্বারা। আর কিন্তু নাই, তো এটা শেষ, আল্লাহর দ্বারা পাইছো। হি রিপ্লাইড, সে রিপ্লাই দিল। যেহেতু নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, হিটা বড় হাতের হবে ফুল স্টপের পরে। হি রিপ্লাইড, সে রিপ্লাই করলো। হি রিপ্লাইড, এটা একটা রিপোর্টিং ভার্ব শুরুতে আছে, তারপরে কমা দিতে হবে। সে কি রিপ্লাই দিল সেখান থেকে আমাকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। আই ওন্ট, আই সবসময় বড় হাতের হয় সারা জীবন। ওন্ট এটা দেখতে পাচ্ছ উইল নট এর সংক্ষিপ্ত রূপ, তাহলে এরকম হবে, অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। ওন্ট, আই ওন্ট লিভ মানে আমি ছেড়ে যাব না। আই ওন্ট লিভ দ্য হাউস, লিভ দ্য হাউস আনটিল, যতক্ষণ না পর্যন্ত, আনটিল দিয়ে যুক্ত করছে আর কি। আনটিল আই, দেখো আই ভি মানে কি? আই হ্যাভ, আই ক্যাপিটালাইজ দিবা সবসময়, যেহেতু আমি বুঝাইছে। তাহলে আই হ্যাভ, আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ, স্টোরিজ অফ মাই কম্প্যানিয়ন্স। ওকে, আমি আমার সঙ্গীদের গল্প যতক্ষণ না জানতেছি, ওই ছেলেটা বলছিল, তাই ইনভার্ট কমা শেষ করলাম। এই যে ইনভার্ট কমা শুরু করছিলাম এখানে, আই ওন্ট লিভ আমি ছেড়ে যাব না, এবং এখানে শেষ করলাম। তো এই তো উত্তরটা হয়ে গেল। এবার চলো পরেরটায় চলে যাই। দিনাজপুর বোর্ড ২০২৫ এর প্রশ্ন এটা। অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, ইট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন এভরি স্পেয়ার অফ লাইফ। The value of honesty is very great. It brings love and respect and fearlessness. An honest man passes his days in mental peace in order to search happiness. By the way, যেটা বলছিলাম, এখানে তুমি কোনো রিপোর্টিং ভার্ব পাও নাই, সেই রিপ্লাইড, দ্যাট মিনস এটা কিন্তু ওই ডিরেক্ট নারেশনের পার্ট নাই, ইনভার্টেড কমার ইউজ নাই, কোনো ইনভার্টেড কমার ইউজ নাই যদি সেইড রিপ্লাইড না থাকে। তাইলে একদম ন্যাচারাল একটা প্যারাগ্রাফের মতো করে লিখবা, অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, এখানে ফুল স্টপ হবে, অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, শুরুতে অনেস্টির এইচটা বড় হাতের হবে, অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ আইটা বড় হাতের হবে। তোমাকে জাস্ট তুমি সেন্টেন্স চিনতে পারো কিনা, আবার সাবজেক্ট শুরু হয়েছে, ভার্ব শুরু হয়েছে, তাহলে আবার নতুন সেন্টেন্স, ইট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন এভরি স্পেয়ার অফ লাইফ। ওকে, এটা হচ্ছে জীবনের প্রত্যেক, তাহলে ইট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন এভরি স্পেয়ার অফ লাইফ, জীবনের প্রত্যেক স্তরে। তারপর কি বলছে? দ্য ভ্যালু অফ অনেস্টি, এটা আবার সাবজেক্ট, হ্যাঁ, তাহলে এখানে ফুল স্টপ হবে। ওকে, জীবনের প্রত্যেক স্তরে এখানে ফুল স্টপ হবে, দাটা বড় হতে হবে, দ্য ভ্যালু অফ অনেস্টি, অনেস্টি মূল্য। এরপর ভার্ব আছে ইজ ভেরি গ্রেট, তাহলে ইজ ভেরি গ্রেট পর্যন্ত শেষ, কারণ আবার পরে সাবজেক্ট আসছে, হ্যাঁ। ইট ব্রিংস লাভ রেসপেক্ট, লাভ রেসপেক্ট অ্যান্ড ফিয়ারলেসনেস, এটা ব্রিংস নিয়ে আসে, কি নিয়ে আসে? লাভ, কমা, রেসপেক্ট অ্যান্ড, দেখছো যখন অ্যান্ড দিয়ে দেখবে যে যুক্ত আছে রেসপেক্ট অ্যান্ড ফিয়ারলেসনেস, তার আগেরটা তাহলে কি হবে? কমা হবে। প্রথমটা কমা হয় একই পার্ট সাবস্পেস থাকলে, এখানে ব্রিংস নিয়ে আসে, কি নিয়ে আসে? লাভ, একটা নাউন নিয়ে আসে, হ্যাঁ। তোমার এখানে লাভ হচ্ছে একটা, এখানে লাভ হচ্ছে তোমার একটা
ও সরি, এটা অনেক মোটা হয়ে গেছে। সো ইট ব্রিংস লাভ নিয়ে আসে, রেসপেক্ট নিয়ে আসে, ফিয়ারলেসনেস নিয়ে আসে। ৩টা সেম পার্টস অফ স্পিচ যুক্ত থাকলে তখন লাস্টেরটা এন্ড হয়, তার আগেরটা কি হয়? কমা হয়। লাভ, রেসপেক্ট অ্যান্ড ফিয়ারলেসনেস। ওকে? এই পর্যন্ত তাহলে কমার পরে কি হবে? ফিয়ারলেসনেস নিয়ে আসে। এটা ফুল স্টপ। অ্যান অনেস্ট ম্যান, তাহলে অ্যান অনেস্ট ম্যান কিন্তু আবার সাবজেক্ট, তাহলে এটা বড় হাতের হবে। অ্যান অনেস্ট ম্যান passes his days in mental pitch, ঠিক আছে? মেন্টাল পিচে পার করে ইন অর্ডার টু সার্চ হ্যাপিনেস, সুখের খোঁজে। ফুল স্টপ তো ছিলই, তাহলে আর লাগলো না। ইন অর্ডার টু দিয়ে কিন্তু যুক্ত করা আছে, সো নতুন সেন্টেন্স শুরু হয় না এখানে। এই হচ্ছে এটার উত্তর। তাহলে একদম সিম্পলি এইটা অনেস্টির এইচটা বড় হাতের দিব, এখানে ফুল স্টপ দিব, তারপরে ইট ইজ সাবজেক্ট ভার্ব শুরু হয়েছে, আইটা বড় হাতের দিব, সবগুলো উত্তর করে দিছি। অফ লাইফ এখানে আবার দাটা বড় হাতের দিব, তারপরে এইখানে ফুল স্টপ দিছি, ঠিক আছে? তারপরে আইটা কিন্তু বড় হাতের হবে, এটা না দিলে ভুল হবে, হ্যাঁ? ইট ব্রিংস লাভ, রেসপেক্ট অ্যান্ড ফিয়ারলেসনেস, এখানে জাস্ট কমা হইতো একটা, ফুল স্টপ। অ্যান অনেস্ট ম্যান পাসেস হিজ ডেইজ ইন মেন্টাল পিস ইন অর্ডার টু সার্চ হ্যাপিনেস, শেষ। ঠিক আছে, আর কিচ্ছু করার দরকার নেই। সিলেট বোর্ড 2025 এই প্রশ্নটা আসছিল, চলো একটু দেখি। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার আস্কড মিস্টার আহমেদ। ওকে, মিস্টার আহমেদ আস্ক করছে, চলো লিখে ফেলি। তাহলে আস্ক যেহেতু আছে রিপোর্টিং ভার্ব, সো আমরা তার আগে কি করবো? একটা ইনভার্টেড কমা দিয়ে স্টার্ট করে দিই। বিসমিল্লাহ, দেখেন, হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনছো? হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ, কার নাম? আলেকজান্ডার, একজন মানুষের নাম, প্রপার নাউন, সো এটা বড় হাতের হবে, হ্যাঁ? আলেকজান্ডার, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার, এটা একটা প্রশ্ন, রাইট? তাহলে আগে ইন্টারোগেটিভ দিলাম, ইনভাইট করা শুরু করছিলাম, তারপরে শেষ করব। তুমি কি শুনছো আলেকজান্ডারের নাম? আস্কড মিস্টার আহমেদ। ওকে, কে জিজ্ঞেস করছিল? আস্কড, তাহলে লেখো আস্কড। ওকে, আস্কড মিস্টার, মিস্টার, কে জিজ্ঞেস করছিল? আস্কড হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব, ছোট হাতের হবে। রিপোর্টিং ভার্ব সবসময় ছোট হাতের হবে, প্রশ্নবোধক থাকুক আর কমা থাকুক। আস্কড পরে থাকলে সবসময় ছোট হাতের হবে। আস্কড মিস্টার, মিস্টার এরকম হয়, এম আর এমটা বড় হাতের দিয়ে আরটা ছোট হাতের দিয়ে এইভাবে ফুল স্টপ দিতে হয়, যেহেতু সংক্ষিপ্ত রূপ। মিস্টার আহমেদ, হ্যাঁ, মিস্টার আহমেদ কারো নাম, তাই বড় হাতের এ হবে, মিস্টার আহমেদ। তো কে জিজ্ঞেস করছিল? মিস্টার আহমেদ জিজ্ঞেস করছিল। মিস্টার আহমেদ জিজ্ঞেস করছিল কি তুমি কি আলেকজান্ডারের নাম শুনছো? নো স্যার, আবু রিপ্লাইড। তাহলে দেখো মিস্টার, এই যে নো স্যার কে বলবে? তাহলে কি মিস্টার আহমেদ বলবে? না, আরেকজন উত্তর দিবে, আবু রিপ্লাইড। ঠিক আছে, আবু উত্তর দিছিল নো স্যার। ঠিক আছে, তাহলে আবু রিপ্লাইড, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব আছে, তাহলে নো স্যার এটা কিসের মধ্যে দিতে হবে? ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। শুধু নো থাকলে কমা হয়, সেন্টেন্স শুরু হয়, কিন্তু নো স্যার এইভাবে হয়। ঠিক আছে, নো স্যার কমা, নো স্যার একসাথে হয়। ইনভার্ট কমার মধ্যে শেষ করবো, শুধু এইটুকু কথাই বলছিল নো স্যার, আর কিন্তু বলে না আবু রিপ্লাইড, আর কিচ্ছু বলে না। তাহলে এইটুকুকে আমি ইনভার্ট কমার মধ্যে শেষ করবো। শুধু ইয়েস বললে অনেক সময় কি হতে পারে? ওইটুকু ইনভার্টেড কমার মধ্যে ঘিরা লাগতে পারে। তাহলে নো স্যার কমা, আবু রিপ্লাইড, কে রিপ্লাই দিয়েছিল? আবু কারো নাম, আবু মানুষের নাম, কারণ সে রিপ্লাই দিতে পারছে এখানে। আবু রিপ্লাইড, তো আবু বড় হাতের দিলাম, আবু রিপ্লাইড। আবু উত্তর দিল, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ সেইড হি, এটা স্যার বললো তাই না? কি স্ট্রেঞ্জ এটা, সেইড হি, এটা রিপোর্টিং ভার্ব আছে, তাইলে ওইটাকে আমার কমা, ইনভার্ট কমার মধ্যে দিতে হবে, হাউ স্ট্রেঞ্জ, হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত, ইট ইজ, কি অদ্ভুত এটা। দেখো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাউ অদ্ভুত ইট, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, ঠিক আছে, কতটা অদ্ভুত এটা। সো দেখো এখানে কি আমাকে এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স, তারপর ইনভার্ট কমা শেষ করতে হবে। সেইড, সেইডটা ছোট হাতেরই হবে সব সময়, পরের রিপোর্টিং ভার্ব থাকলে সেইড হি, বলল সে। এই তো হয়ে গেছে, খুবই সহজ ছিল কিন্তু। চলো পরেরটাই চলে যাই আমরা। এগুলো ট্রিকি, ইজি বাট ট্রিকি, হ্যাঁ। কুমিল্লা বোর্ড 2025, হোয়াট আ বিউটিফুল সাইড ইট ইজ, সেইড রাবিতা। হি ওয়াজ ওয়ান অফ মাই স্টুডেন্টস নেমড রাবিতা, তার নাম দিয়েই আসছে বাই দ্য ওয়ে। চলো, হোয়াট আ বিউটিফুল, হোয়াট আ বিউটিফুল সাইট ইট ইজ, সাইট দৃশ্য, ইট ইজ, কি সুন্দর দৃশ্য এটা, এরকম সাবজেক্ট ভার্ব শেষে বলছে, তাইলে কি এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেশন চিহ্ন দিলাম। সেইড ছোট হাতের হবে রিপোর্টিং ভার্বটা, কে বলছিল? রাবিতা, মানুষের নাম, সো বড় হাতের হবে সেইড রাবিতা। হুম, রাবিতা বলল।
পরে কি বলছে? ইনফ্যাক্ট, রাবিতা তো আর ইনফ্যাক্ট হয় না, নতুন সেন্টেন্স, কারণ কানেক্টরস ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স ভেরি ওয়ান্ডারফুলি সেইড রুকাইয়া। তাহলে এটা বলছে রুকাইয়া, পরের সেন্টেন্সটা কি বলছে? ইনফ্যাক্ট। এই পরের সেন্টেন্সটা বলছে রুকাইয়া। তাহলে ইনফ্যাক্ট, ওকে, এটা আমি ইনভার্ট কমার মধ্যে দেবো, রুকাইয়া যেহেতু বলছে। ইনফ্যাক্ট, আর ইনফ্যাক্টের পরে কি হয়? সবসময় কমা হয়, হাউএভারের পর সবসময় কমা হয়। ইনফ্যাক্ট আল্লাহ, আল্লাহ বড় হাতের হবে ইনফ্যাক্টের পরে। তাহলে ইনফ্যাক্ট আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড, has created this universe, ছোট হাতেরই হয় ইউনিভার্স, very, এটা আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, ওয়ান্ডারফুলি, আল্লাহ খুব ওয়ান্ডারফুলি সৃষ্টি করছে, কমা, যেহেতু রিপোর্টিং ভার্ব আসছে তাই কমা দিব, সেইড রুকাইয়া, বড় হাতের দাও, বড় হাতের দেওয়া আছে, হ্যাঁ, রুকাইয়া বললো, সেইড রুকাইয়া, ফুল স্টপ হবে। আর এখানে একটা ইনভার্ট কমা শেষ করতে হবে, যে ইনফ্যাক্ট আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড, আল্লাহ সৃষ্টি করেছে, এটা রুকাইয়ার সেন্টেন্স। তাই রাজশাহী বোর্ড 2025, চলো এই প্রশ্নটা সলভ করি জাস্ট এক লাইনে। দ্যাট মিনস ইটস গোনা বি টু ইজি অ্যান্ড টু ট্রিকি। জাস্ট 5 আউট অফ 5 পাওয়া একেবারে সহজ। এই টপিকে যদি তুমি 5 আউট অফ 5 না পাও তাহলে পাবা কিসে? ঠিক আছে, সো এইরকম প্রিপারেশন নিয়ে যাইতে হবে। প্রিপারেশন না নিয়ে গেলে এমন এমন অদ্ভুত জিনিস পাবা, কনফিউজড হয়ে যাবা। ডু ইউ নো মি, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? ইয়েস আই নো। ঠিক আছে, তার মানে একজন প্রশ্ন করলে উত্তর তো অপরজন দিবে। ডু ইউ নো মি, বোঝা যাচ্ছে কারো মুখের কথা। ডু ইউ নো মি, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো? সেই একই লোক কি উত্তর দিবে? নিশ্চয়ই না। যদি অপর লোক উত্তর দেয়, রিপোর্টিং ভার্ব না থাকলে ইনভার্ট কমা শেষ করবা। ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, ওকে, ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, ঠিক আছে, আমি তোমাকে চিনি আমার ছোটবেলা থেকে। তাহলে আরেকজন উত্তর দিছে, কি উত্তর দিছে? ইয়েস, কমা, আই নো ইউ, সাবজেক্ট ভার্ব শুরু হলে কমা দিতে হবে। আই নো ইউ, আমি তোমাকে চিনি কখন থেকে? ফ্রম মাই চাইল্ডহুড, ফ্রম মাই চাইল্ডহুড, আমি তোমাকে আমার চাইল্ডহুড থেকে চিনি। তাহলে এখানে ইনভার্ট কমা শেষ। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ রতন। হোয়াটস ইউর নেম এখানে আরেকজন বলছে, ওকে, আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, যে বলবে সে তো আর জিজ্ঞেস করবে না যে তোমার নাম কি, তাহলে অন্য লোক বলছে। একজন বলছে যে হ্যাঁ আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি, বলছে ডু ইউ নো মি। একজন এসে বলতেছে, ধরো হচ্ছে রফিক নিয়ে এসে বলতেছে একটা ছেলেকে, এই তুমি কি আমাকে চিনো? ছেলেটা বলতেছে যে হ্যাঁ আমি তোমাকে আমার ছোটবেলা থেকে চিনি। তাইলে এখানে চেনে না কে? চেনে না কিন্তু রফিক মিয়া। রফিক মিয়া চিনেন না। তো রফিক মিয়া চিনে না বলে জিজ্ঞেস করে তুমি আমাকে চিনো কিনা? তো রফিক মিয়া বলতেছে, প্রথমে বলছে তুমি আমাকে চিনো কিনা? সেই মিয়া বলতেছে হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? তোমারে তো চিনলাম না, তোমার নাম কি? তাহলে এটা হচ্ছে আরেক লোকের কথা। আমি তোমাকে চিনি যে লোক বলছে, এটা সেই লোক বলে না, অন্যজন বলছে হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? তাহলে এইটাকে আমি নতুন একটা ইনভার্টেড কমার মধ্যে দিব। তারপর এইচটা WH এর W টা বড় হাতের হবে, যেহেতু এই যে হোয়াটস দেখছো একটা কন্ট্রাকশন পেয়ে গেছো, তাহলে কি হবে? অ্যাপোস্ট্রফি, হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? খুবই ট্রিকি, ওই অ্যাপোস্ট্রফি দিবা না, মার্ক কাটা যাবে, ঠিক আছে। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? শুধু বুঝতে হবে কোনটা কার কথা। মাই নেম ইজ রতন, এই যে ছেলেটা উত্তর দিছে মাই নেম ইজ রতন, মানে রতন চিনে রফিক মিয়াকে, হ্যাঁ, মাই নেম ইজ রতন। এটা তো রতন আবার রিপ্লাইড কোনো রকম এখানে কিয়া নাই, এখানে কোনো রকম রিপোর্টিং ভার্ব নাই, কিন্তু সবগুলাই রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব নাই, দেখে বোঝা লাগবে আর কি, হ্যাঁ। তাহলে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? রতন উত্তর দিচ্ছে মাই নেম ইজ রতন। তো রতন উত্তর দিছে, কিন্তু প্রশ্নটা আর একজন করছিল। রতন কিন্তু ওই লোকটা চিনে ছোটবেলা থেকে, কিন্তু ওই লোক জিজ্ঞেস করছে তোমার নাম কি? রতন বলছে আমার নাম রতন। এই তো হয়ে গেল, জাস্ট বোঝা লাগবে যে কোন সেন্টেন্সটা কার। যশোর বোর্ড 2025, চলো যশোর বোর্ডের প্রশ্ন কি কঠিন হয়েছিল, এটা সলভ করি, দেখি। হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার আস্কড হাসান? সহজ, আমাদের কাছে সহজ লাগতেছে যেহেতু আস্কড আছে। দেখেন ইনভার্ট কমাতে শুরু করেন, হ্যাভ ইউ, হ্যাঁ, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, টু কক্সেস বাজার বড় হাতের হবে, একটা জায়গার নাম স্পেসিফিক, কক্সেস বাজার এরকম হয়, কক্সেস বাজার। হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, তারপর কি হয়?
এটা যেহেতু হ্যাভ ইউ এভার বিন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কমা দেওয়া যাবে না। এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক দিতে হবে। কক্সবাজার কখনো গিয়েছো? ইন্টারোগেটিভ শেষ করো। আস্কড আছে রিপোর্টিং ভার্ব, তারপরে আস্কড লেখো। আস্কড, কে জিজ্ঞেস করছিল? হাসান। হাসানটা বড় হাতের হবে। আস্কড হাসান, হাসান জিজ্ঞেস করছিল, তাহলে ফুল স্টপ। ওকে। হাসান জিজ্ঞেস করল কখনো গেছো কিনা? নো, আই হ্যাভ নেভার গান দেয়ার। আমি কখনো সেখানে যাইনি। রিপ্লাই করছে রিপোর্টিং ভার্ব, তাহলে এখানে আমরা আবার আরেকজনের কথা ইনভাইট করা শুরু করতে হবে। নো, নো দিয়ে সেন্টেন্স থাকলে, সাবজেক্ট ভার্ব থাকলে নোর পর কমা দিতে হয়। নো, আই হ্যাভ, আই বড় হাতের হবে, আই হ্যাভ নেভার গন দেয়ার, আই হ্যাভ নেভার গন দেয়ার, আমি সেখানে কখনো যাইনি। কমা হবে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। রিপ্লাইড কামাল, রিপ্লাইড কামাল, কামাল উত্তর দিল, ফুল স্টপ হবে। পরে যদি কামালের সেন্টেন্স আসে তাও ফুল স্টপ, যেহেতু আগে রিপোর্টিং ভার্ব আসছে। বাট আই লং ফর ভিজিটিং, এটা তো কামালই বলতেছে, আমি যাইনি কিন্তু আমি যাইতে চাই। ফর ভিজিটিং দ্য প্লেস, ঠিক আছে, আমার ইচ্ছা আছে সেখানে যাওয়ার। আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট, তার মানে এটা হচ্ছে যে প্রশ্ন করছিল সে বলতেছে আমার একটা সুযোগ হয়েছিল যাওয়ার কক্সবাজার লাস্ট ইয়ার, সেইড হাসান, ওটা হাসান বলছিল, কিন্তু এটা কথা, এই কথাটা কার? কামালের। কামালের রিপোর্টিং ভার্ব আগে চলে আসছিল, সো আমাকে এখানে কমা দেওয়া যাবে না। একই লোকের দুইটা সেন্টেন্স, আগেরটাও পরেরটাও। যদি রিপোর্টিং ভার্বটা পরে থাকতো আমি কমা দিতাম, আগেও একটা কমা দিতাম, পরেও কমা দিতাম। যেহেতু রিপোর্টিং ভার্ব আগে চলে আসছে, প্রথমটাই কমা, পরেরটাই ফুল স্টপ, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু ধরা খাবেন, ঠিক আছে। বাট ফুল স্টপ দেওয়ার পরে বাটটা বড় হাতের হবে। বাট যেহেতু তার মুখের কথা, এখানেও কিন্তু কি দিতে হবে? ইনভার্ট করা যাবে। বাট আই লং ফর, কিন্তু আমি আশা করি। লং ফর ভিজিটিং, লং ফর ভিজিটিং দ্য প্লেস, ভিজিটিং দ্য প্লেস, কিন্তু আমার ইচ্ছা আছে সেই প্লেসটা যাওয়ার। যেহেতু রিপোর্টিং ভার্ব পরে নাই, আমি কোনো কমা দিলাম না, ফুল স্টপ দিয়ে দিলাম। আই হ্যাড অ্যান অপরচুনিটি, তাহলে আরেক লোক বলতেছে, কেমনে বুঝলাম? দেখো, আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ লাস্ট ইয়ার, সেইড আছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। ঠিক আছে, তাইলে আমরা চলো এখানে একটা ইনভার্ট কমা দেই। আই বড় হাতের, আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ লাস্ট ইয়ার। কমা দিয়ে বলবো, তবে কমা দিয়ে, যেহেতু সেন্টেন্স শেষ হচ্ছে, ইনভার্ট কমা দিব। রিপোর্টিং ভার্ব আসলেই সেইড হাসান, হাসান বলল। তারপরে হাউ চার্মিং দ্য সিনারিজ ইজ, এটা কি বলছে? এটাও হাসান বলছে, ঠিক আছে, কিন্তু কমা দিব না। কেন? কারণ সেইড হাসান, সেইডটা আগে আছে রিপোর্টিং ভার্বটা। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে হাসানই বলছে, কারণ ও দেখছে বলেই তো সুন্দর বলতেছে। ও বলতেছে, তো ইনভার্টেড কমার মধ্যে দিব হাউ, হাউ চার্মিং, হাউ চার্মিং দ্য সিনারি ইজ। আমি কিন্তু এখনো পর্যন্ত একটা জিনিস পাইনি যেটা আসার সম্ভাবনা প্রবল, সেটা হচ্ছে প্রথমে একটা রিপোর্টিং ভার্ব আছে, তারপর এক লোকের প্রথম সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্স আছে। তখন প্রথম সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ দিবা, দ্বিতীয় সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ দিবা, তৃতীয়টা যদি প্রশ্নবোধক হয় প্রশ্নবোধক দিবা। কিন্তু কথা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে, মানে হাসান সেইড, এটা আরেকটা সেন্টেন্স, ওই যে প্রথম সেন্টেন্সের শুরুতে তুমি ইনভার্টেড কমা শেষ করছিলা, দ্বিতীয় সেন্টেন্স তৃতীয় সেন্টেন্সের শেষে গিয়ে কি করবা? ওই ইনভার্টেড কমা শেষ করবা। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা ইনভার্টেড কমা শুরু শেষ করা যাবে না। একটা ইনভার্টেড কমার মধ্যে 3টা 4টা যা সেন্টেন্স আছে সব লিখতে হবে, এক লোকের হইলে পাশাপাশি থাকলে। কিন্তু এখানে আসলে উল্টাটা ঘটছে, যে একই লোক দুইটা সেন্টেন্স বলছে, কিন্তু প্রথমে একটা, তারপর রিপোর্টিং ভার্ব, তারপর এটা আসছে। বাট হাসান সেইড থেকে যদি পরপর দুইটা আসতো, আমি প্রথম ইনভার্টেড কমা শুরু করতাম, পরে শেষ করতাম, মাঝখানে ইনভার্টেড কমা দিতাম না। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন, ময়মনসিংহ বোর্ড 2025, হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন আস্কড আবিহা। জাইম said, I have not decided yet. Can you suggest any? তুমি কি একটা বলতে পারো? তার মানে এই দুটো সেন্টেন্সে কিন্তু জাহিম বলছে, হ্যাঁ। এই যে যা বললাম তা কিন্তু পেয়ে গেছি কমন অলরেডি। এটা আসছে কোথায়? ময়মনসিংহ বোর্ড 2025-এ। একই লোকের দুইটা সেন্টেন্স পরপর আছে।
হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন আস্কড, ওকে? তাহলে হোয়াটস বড় হাতের লিখি, ইনভার্টেড কমা দিয়ে শুরু করি। তো হোয়াট অ্যাপোস্ট্রফি এসি হবে, দেওয়াই আছে, তারা খুব ভালো। হোয়াটস ইউর প্রোগ্রাম, আর এত সহজ জিনিস তোমরা এমনিতেও পারতা আই বিলিভ, হ্যাঁ, যেখানে অ্যাপোস্ট্রফি হইতো। হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন, পরীক্ষার পরে। এটা যেহেতু একটা প্রশ্ন, সো আমি প্রশ্নবোধক দিলাম, ইনভার্ট কমা শেষ করলাম। আস্কড, কে জিজ্ঞেস করছে? আস্কড আভিহা, আভিহা জিজ্ঞেস করছে। জাইম সেইড, তারপর কমা হবে, জাইম বলল, তাইলে জাইম বড় হাতের জেড দিয়ে লিখতে হবে। জাইম সেইড, জাইম বলল, কি বলল? আই হ্যাভ নট, জাইম বলছে যেহেতু, জাইম সেইডের পরে কমা হবে, তারপরে এইরকম করে ইনভার্ট কমা শুরু করতে হবে সেইডের পরে। আই হ্যাভ নট ডিসাইডেড এনি, আমি একটাও ডিসাইড করিনি। ক্যান ইউ সাজেস্ট এনি? আই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট, আমি এখনো সিদ্ধান্ত নিইনি। ক্যান ইউ সাজেস্ট এনি, তুমি কি একটাও সাজেস্ট করতে পারো? কে এই প্রশ্নটা করবে? যে বলবে আমি এখনো সিদ্ধান্ত নেইনি, সেই একই লোক তো বলবে যে তুমি কি একটা সাজেস্ট করতে পারো, সেই একই লোক বলবে না? তাহলে দুটো একই লোকের সেন্টেন্স। আই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট, ফুল স্টপ দিলাম। ক্যান ইউ সাজেস্ট এনি, তারপরে বড় হাতের সি দিব, নতুন সেন্টেন্স শুরু হয়েছে। ক্যান ইউ সাজেস্ট এনি, তুমি কি একটাও সাজেস্ট করতে পারো? ক্যান অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, সো শেষে প্রশ্নবোধক হবে নিঃসন্দেহে। তুমি কি একটা সাজেস্ট করতে পারো, একই লোকের কথা। এইখানে ইনভার্টেড কমা শুরু করছিলাম, এইখানে দুই সেন্টেন্সের পরে এসে ইনভার্টেড কমাটা শেষ করতে হবে। এই জিনিসটার কথা তোমাদেরকে বলতেছিলাম, বলতে বলতে চলে আসছে ময়মনসিংহ বোর্ড 2025-এ। সো এই ছিল হচ্ছে একেবারে লেটেস্ট কোয়েশ্চেনগুলো, যে কোয়েশ্চেনগুলো সলভ করে তোমাকে সবগুলো পাংচুয়েশন মার্কের ব্যবহার যেগুলো এক্সামে আসে শিখাই ফেলছি। সো তোমাদের কাজ 2024 সালের যে প্রশ্নগুলো আছে, 2023-এর প্রশ্ন আছে, 22-এর প্রশ্ন আছে, এই সকল প্রশ্ন দিয়ে আমাদের একটা সাজেশন প্র্যাকটিস শিট বানানো আছে, যেটা লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে পেয়ে যাবা, ফার্স্ট কমেন্টে। ওই কমেন্টের লিঙ্কে গিয়ে তুমি চাইলে ওই যে প্র্যাকটিস শিটের প্রশ্নগুলো সলভ করে তুমি কিন্তু আমাদের গ্রুপ যেটা আছে, রিথিঙ্ক যে গ্রুপ আছে, শুধু রিথিঙ্ক লিখে সার্চ করলে ফেসবুকে গ্রুপ পাবা, ওই গ্রুপে তোমার হোমওয়ার্ক তুমি আপলোড করতে পারো। চাইলে এই ক্লাস যারা করতেছো, বসে খাতা কলম নিয়ে নোট করতেছো, আমার এই নোটটার দেখে দেখে যদি ডাউনলোড করে নিতে চাও, সেটাও কমেন্টের লিঙ্ক থেকে নিতে পারবা। অ্যান্ড যদি হোমওয়ার্ক করতে চাও এই ক্লাসের উপরে, বা ক্লাস নোটটা শেয়ার করতে চাও, যে ক্লাসটাকে তুমি কিভাবে নোট নিছো, প্রত্যেকটা ক্লাসের নোটও কিন্তু তুমি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও দেখা হচ্ছে অন্য একটা ক্লাস নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।